MRT থেকে বেডক মলের সামনে নেমেই হাত ঘড়ির দিকে চোখ গেল অসীমের। সময় এখন প্রায় রাত 9:30। সিঙ্গাপুরের চাইচি রোডের এই দিকটা একটু রাত হলেই ফাঁকা হয়ে যায়। তবে মলের ভেতর যে ভিড় কমে গেছে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। বেডক MRT স্টেশন সংলগ্ন এই মলটি অত্যন্ত জনবহুল এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়ও বটে। অসীম প্রায় দিনই বেডক মলের নিচের ফ্লোরের নামি ফুড কাউন্টারে রাতের খাবারটা খেয়ে নেয়। আজ অবশ্য বগিস থেকে ফেরা ট্রেন ধরতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই সে ঠিক করলো যে ব্লক 53-র 3 বেডরুমের ফ্ল্যাটে এখনই না ফিরে বেডক মলের নাম করা একটা পিৎজা শপ থেকে খেয়েই ফিরবে। এসকেলেটরে করে নিচের তলায় নেমে ফ্ল্যাটমেট গুনা শেখরনকে ফোন করলো অসীম। গুনা, আমার জন্য আজকে খাবার বানিও না, আমি বাইরে থেকে খেয়ে আসছি আজকে। কল ডিসকানেক্ট করে পিৎজার আউটলেটের দিকে এগিয়ে গেল অসীম। পছন্দ মতো পিৎজা অর্ডার করে আশেপাশের জামা কাপড়ের শোরুমে একটু ঢুঁ মেরে নিচ্ছে সে। এখন জানুয়ারি মাস, অর্থাৎ সামনের মাসের 14 তারিখ সিঙ্গাপুরে আসার কথা আছে তার স্ত্রী মালিনীর। অসীম ভালো মতোই জানে যে মালিনীর নতুন নতুন জামা কাপড়ে খুব শখ, তাই দীর্ঘ 4 মাস পরে মালিনীর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তকে একদম স্মরণীয় করে রাখতে চাইছে সে। এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে বেশ খানিকটা সময় পেরিয়ে গেল, কিন্তু ঠিক মনের মতো কোনো ড্রেস সে খুঁজে পেল না মালিনীর জন্য। অগত্যা কিছুটা হতাশ হয়েই সে ফিরে এলো পিৎজা কাউন্টারের দিকে। আজ সারাদিন ততটা কাজ আসেনি বলেই মেজাজটা বেশ ফুরফুরে অসীমের। আর মেজাজ ফুরফুরে ছিল বলেই কাজের পরে একাই বেরিয়ে পড়েছিল সে বুগিসের উদ্দেশ্যে। বুগিস হলো সিঙ্গাপুরের ঠিক তেমনই একটা জায়গা যেমন কলকাতার ধর্মতলা, অর্থাৎ জিনিসপত্র, খেলনা, ঘরদোর সাজানোর জিনিস সমস্ত কিছুই অনেক সস্তায় পাওয়া যায়। তবে বুগিস যাওয়ার এটাই একমাত্র কারণ নয়, রয়েছে অন্য একটা আকর্ষণও। বুগিসে এক নামি বার্গার শপের একটা ছোট আউটলেট রয়েছে, যেখানকার ফ্লোট আইসক্রিম অসীমের খুবই প্রিয়। সেই অসাধারণ স্বাদের আস্বাদন করাও ছিল এই আকর্ষণের কারণ। যাই হোক, আপাতত দুটো বড় পিৎজা স্লাইস কিনে নিয়ে সাউথ উইংয়ের এসকেলেটরের সামনে রাখা সোফার এক কোণে বসে পড়ল অসীম। খাওয়া শুরু করার আগে ফোনটা বের করে দেখে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আপাতত সেই ফোনে কোনো মিসড কল বা মেসেজ আসেনি। তাই নিশ্চিত হয়ে পিৎজা স্লাইসে কামড় বসাতেই যাবে, ঠিক এই সময় ফোনটা সশব্দে বেজে উঠল। এখানে বলে রাখা ভালো যে ফোনটার পোশাকি নাম সাপোর্ট মোবাইল। কোম্পানির দেওয়া এই ফোনে ক্লায়েন্টের কাজ সংক্রান্ত যে কোনো কল আসতে পারে, এমনকি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সমস্ত দেশ থেকেই আসতে পারে কল। তবে এই কলটা এসেছে চেন্নাইয়ের অফিস থেকে। হ্যালো। হ্যাঁ অসীম, আমি সেলভম বলছি। বলো সেলভম। আচ্ছা, তুমি কি S2 শিফটে আছো নাকি আজ? হ্যাঁ, এই তো 10টায় শেষ হবে শিফট। ওকে ওকে, বলো কি দরকারে ফোন করলে? বলছিলাম যে সিঙ্গাপুর রিজনের ডে অ্যান্ড সাইন অফ এখনো আসেনি। সে কি, কেন? জানি না, মনে হচ্ছে আনঅডিটেড ট্রানজ্যাকশন ফাইলে রেকর্ড আপডেট হচ্ছে না, হলেও তা আপ টু ডেট নয়। শেষ ট্রানজাকশন টাইমের সাথে সিস্টেম টাইম ম্যাচ করছে না? না। ওহো, আমার এখন মনে পড়লো। অফিস থেকে বেরোনোর আগেই একটা মেল দেখেছিলাম যে চাঙ্গি এয়ারপোর্টে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কিছু অসুবিধা হয়েছে। তবে সে তো প্রায় 3 ঘন্টা আগের ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমি পয়েন্ট অফ সেল সাপোর্ট টিমের কেশব কুমারীকে ফোন করে দেখি। শি মাস্ট বি হ্যাভিং কারেক্ট স্ট্যাটাস। সো হোয়াট ডু আই নিড টু ডু নাও? নাইটলি প্রসেস ট্রিগার হতেও তো আরো 1.5 ঘন্টার মতো বাকি। যদি নাইটলি প্রসেসের প্রধান গ্রুপ জব হোল্ড করতেই হয় তবে জানাবো তোমায়। স্ট্যান্ড বাই ফর নাও। সমস্ত রেকর্ড আনঅডিটেড ট্রানজাকশন ডেটাবেসে না চলে আসা অবধি নাইটলি প্রসেস শুরু করা যাবে না।
জব হোল্ড হলো কেউ যদি নিজের কাজ এখন না করে পরে করতে চায়, সেটা সিস্টেমকে জানিয়ে রাখা, যাতে সিস্টেম কাজটাকে হোল্ডে রাখে। আর নাইটলি প্রসেস হলো একটা বড় স্টোর বা দোকানে সারাদিন যত কেনাকাটা হয় তার সব কিছুতেই পয়েন্ট অফ সেল বা POS সিস্টেমের মাধ্যমে জমা হতে থাকে। একটা একটা করে সেল ব্যাক এন্ড সিস্টেমের একটা মাস্টার ডেটাবেসে গিয়ে জমা হয়। নাইটলি প্রসেস সেই ডেটাবেস থেকে সমস্ত তথ্য পড়ে এবং সম্পূর্ণ আর্কিটেকচারের অন্যান্য সমস্ত জায়গায় উপযুক্ত তথ্য আদান প্রদান করে। চাইচি রোডের যে দিকটাতে ব্লক 53 রয়েছে সেই দিকটা বেশ ফাঁকা আর শুনশান। মাঝে মধ্যে শুধু রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে চলে যাওয়া গাড়ির শব্দ পাওয়া যায়। 8 তলার এই ফ্ল্যাট থেকে অনেকটা দূর অবধিই দেখা যায়। চা করতে করতে গুনাশেখরন কিচেনের জানলা দিয়ে বাইরের দিকে চোখ রেখেছিল। সন্ধ্যের একটা নরম হাওয়া ঘরের ভেতর খেলা করছিল। সারাদিনের ব্যস্ততার পরে নিজের সঙ্গে একটু সময় কাটাতে তার ভালোই লাগে। গত 5 বছর ধরে সে আছে সিঙ্গাপুরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট টিমের অনসাইট ম্যানেজার হিসেবে। একাই থাকে সে এখানে। অবশ্য পরিবার বলেও কিছু নেই তার, তাই কাজের প্রচুর চাপ থাকলেও সন্ধেবেলার সময়টুকু সে শুধুমাত্র নিজের জন্যই রাখে। মিনিট 20 মধ্যে চা শেষ করে ছোট বেডরুমের উল্টো দিকের বড় বেডরুমটায় গিয়ে খাটের উপর হেলান দিয়ে বসে পড়ল গুনা। হোয়াটসঅ্যাপে আসা একটা চ্যাটের নোটিফিকেশনে বুড়ো আঙুল চালিয়ে নিয়ে সে লিখল, 15 মিনিট পরে ভিডিও কল করছি শ্রীপ্রিয়া, তখন তোমার পঙ্গলের পরিকল্পনার ব্যাপারে শুনবো। অলরাইট। হাসি মুখে মোবাইলটা রেখে দিল সে খাটের উপর। গুনার মনে পড়ল যে আজ একটা নতুন রিপোর্টিং প্রোগ্রামের প্রোডাকশন ডিপ্লয়মেন্ট হয়েছে। ক্লায়েন্টের জন্য যে কোনো প্রোডাকশন ডিপ্লয়মেন্ট শুক্রবার করে হলেও চাঙ্গি এয়ারপোর্টে কোম্পানির ক্লায়েন্টের সবচেয়ে বড় ডিউটি ফ্রি স্টোরের ম্যানেজার জেমি লির অনুরোধে সপ্তাহের মাঝেই প্রোডাকশন ডিপ্লয়মেন্ট করতে হলো তাদের। সে নিশ্চিত যে আজকের নাইটলি প্রসেস চলার সাথে সাথেই সমস্ত তথ্য বা ডেটা সংগ্রহ করে চেন্নাইয়ের অফশোর টিমের বানানো নতুন রিপোর্টটা জেমি লির টিমের গ্রুপ মেল আইডিতে পাঠিয়ে দেবে। কি একটা যেন ভেবে সে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট টিমের অনসাইট কোঅর্ডিনেটর সৌম্যকে ফোন করলো। সৌম্য, চাঙ্গির নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যুর কোনো আপডেট আছে? হ্যাঁ গুনা, আজ নাইটলি প্রসেস ট্রিগার হতে একটু দেরি হবে। সেল আপ টু ডেট হয়নি সিস্টেমে। ওকে, কিপ মি পোস্টেড। সেল লেট হলে কিন্তু এসএপি টিমের কাছে ইনভেন্টরি ডিটেলস পৌঁছতে দেরি হবে, সো সেই হিসেবে কাজ করো। তেমন মনে হলে মেল সেন্ড করে দেবো আমি। কেশবের সাথে কে কথা বলছে? অসীমেরই তো উচিত ওর সাথে কথা বলা, তবে আমিও একবার অসীমকে জিজ্ঞেস করে নেব। ও গ্রেট, ইউ আর আ লাইফ সেভার ম্যান। আই উইল কিপ ইউ আপডেটেড গুনা। কল ডিসকানেক্ট করে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল গুনা। মোবাইলের অ্যালবাম সেকশনে গিয়ে বিশেষ একটা ছবি বের করলো সে। ছবিতে রয়েছে সে আর শরণ্যা। 2 বছর আগের পোঙ্গলের দিনটা সে কোনো মতেই ভুলতে পারে না। দিনটা যেন তার জীবনে অভিশপ্ত দিন হয়ে বারবার ফিরে আসে। আজ তার সাথে শরণ্যা থাকলে তাকে সন্ধেবেলার চাটা একা একা বসে খেতে হতো না। কালকের দিনটা শরণ্যার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করেই অতিবাহিত করতে চায় সে। কাজ নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে নেই আর। তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। গলার কাছটা একটা ধলা পাকিয়ে আসছে। পিৎজা খাওয়া তাড়াতাড়ি শেষ করে কেশব কুমারীকে ফোন করলো অসীম। কিছুক্ষণ সময় লাগলো বটে, তবে ফোনের ওপারে কল রিসিভ হলো। হাত ঘড়ির দিকে একবার দেখে নিয়ে অসীম জিজ্ঞেস করলো, কেশব, নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যুর আপডেট কি? নেটওয়ার্কিং টিম ইজ ওয়ার্কিং, কিন্তু বলা যাচ্ছে না যে কখন এই সমস্যার সমাধান হবে। নাইটলি প্রসেস ট্রিগার হতে আর মাত্র 1 ঘন্টা বাকি।
আমার মনে হয় নাইটলি প্রসেসিং জব চলতে দেওয়া যাবে না। উই নিড টু হোল্ড দ্যাট জব। হ্যাঁ, আমারও সেটাই মনে হয় অসীম। ইউ বেটার এক্সপ্লেইন দিস টু সাপোর্ট পারসন। রাজি হওয়ার ভঙ্গিতে কথাটা বলল কেশব। তাকে ধন্যবাদ জানিয়ে কল ডিসকানেক্ট করলো অসীম। এখানে বলে রাখা ভালো, জব মানে হলো, ধরুন আপনি কালকে ঠিক করলেন যে সারাদিনে কোন কোন সময় আপনি কি কি করবেন, মানে সময় অনুসারে আপনি ঠিক কোন কোন কাজ করবেন। তেমনভাবেই একটা সফটওয়্যার প্রোগ্রাম ঠিক কোন সময় চলবে আর কি কি করবে সেটা আগে থেকেই ঠিক করে দিতে পারেন আপনি। এটাকেই বলা হয় জব বা অটোমেটিক জব। সাপোর্ট মোবাইলে ফোন কল শেষ করে বেডক মল থেকে বেরিয়ে পড়ল অসীম। বেডক বাসস্ট্যান্ড থেকে 222 নম্বর বাস ধরে ব্লক 53-তে পৌঁছে যাবে সে। মোবাইলে একসময় মালিনীর কল এলো। বিকেল থেকে বেশ কয়েকবার ফোন করেছে মালিনী, কিন্তু কথা হয়নি। আজ মালিনীর অফিসে তার সারা বছরের কাজের খতিয়ানের উপর আলোচনা হওয়ার কথা ছিল। কোনো ভালো খবর আছে কিনা সে কথা জানার উপায় আপাতত নেই। এই ঘটনার পুনরাবৃত্তি আবার হতে চলেছে, কারণ সেলভামকে নাইটলি প্রসেসিংয়ের জব হোল্ড করার কথা না বললে নাইটলি প্রসেসিংয়ের কাট অফ টাইম অতিক্রম করে যেতে পারে। কাট অফ টাইম মানে হলো মাধ্যমিক পরীক্ষায় যেমন 12টা থেকে 3টে অবধি পরীক্ষা হয়, অর্থাৎ 3টের পরে আর লেখা যাবে না, তা সে যাই হয়ে যাক। এই 3টে হলো কাট অফ টাইম। মনের ইচ্ছে মনের মধ্যে চেপে রেখেই সাপোর্ট মোবাইলে চেন্নাইয়ের অফিসে ফোন করল অসীম। ইয়েস অসীম। হ্যাঁ সেলভম, নাইটলি প্রসেসিং জব DLY001C হোল্ড করো। সে কি, ইস্যু ঠিক হয়নি এখনো? না, সব কিছু কখন স্বাভাবিক হবে সেটা POS টিম থেকে কেউ বলতে পারছে না। আর কিছু করতে হবে? না, আর তো কিছু না আপাতত। তবে DLY001C জব যে হোল্ডে আছে সেটা সকলকে মেল করে জানিয়ে দাও। ঠিক আছে অসীম, আই উইল কিপ ইউ ইন সিসি। কল শেষ হতে না হতেই বাস এসে গেল। বাসের দোতলায় উঠে সামনের দিকে একটা সিটে বসে পড়ল অসীম। ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল। মোবাইলে মালিনীর নম্বর ডায়াল করল সে, তবে পরপর কয়েকবার ফোন করেও মালিনীর গলা শুনতে পেল না অসীম। সে বুঝল যে মালিনী হয়তো তার ভাইজির জন্মদিনের কাজে ব্যস্ত হয়ে পড়েছে এতক্ষণে। সিঙ্গাপুরে এখন রাত 11:30 বাজলেও কলকাতায় এখন রাত 9টা। সকলের সম্মিলিত কণ্ঠস্বরে বাড়ির দোতলার হলঘরটা গম গম করে উঠল। মিমিকে কেকের একটা টুকরো খাইয়ে দিয়ে মালিনী ওর গাল দুটো টিপে দিল। মিমি একটু অভিমানের সাথে আতুরে গলায় বলল, ও পিসি, এত দেরি কেন করলে গো? এই আমি কান ধরলাম, হয়েছে। কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল রে বাবু। মিমির সাথে একটু খুনসুটি সেরে মালিনী ফোনটা হাতে নিয়ে অসীমের 3টে মিসড কল দেখতে পেল। মালিনী অসীমকে আবার ফোন করতে যাবে এমন সময় মায়ের ডাক এলো নিচ থেকে। ইচ্ছে থাকলেও ফোন না করেই নিচে চলে যেতে বাধ্য হলো মালিনী। সত্যিই তো, বিয়ের পর এখনও বছর ঘোরেনি, তার মধ্যেই অসীম আর মালিনী আলাদা থাকতে বাধ্য হচ্ছে। তাদের এমন কাজের ধরনের জন্য একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলল মালিনী। রাত তখন প্রায় 9:30। ডেস্কটপের সামনে বসে কিবোর্ডের পেজ ডাউন বাটন টিপে চলেছে সেলভাম। বাটন টিপতে টিপতেই DLY001C জব অবধি পৌঁছে গেল সে। জবটা দেখল কিছুক্ষণ। হঠাৎ কিছু একটা দেখে খটকা লাগলো তার। খটকাও যে কেন লাগলো সেটা বুঝতে পারল না। মাত্র 1.5 বছরের অভিজ্ঞতায় সিস্টেম ফ্লো এখনও অবধি বুঝে উঠতে পারেনি সে। তাও কী কারণে যেন মনে একটা অস্বস্তি তৈরি হচ্ছে। তারপরে অবশ্য আর কিছু না ভেবেই DLY001C জবটা হোল্ড করে দিল। এখানে বলে রাখি, একটা সফটওয়্যার প্রোডাক্ট কিভাবে কাজ করে সেটা বলা হয় এই ফ্লোয়ের মাধ্যমে। কাল তোমার কি প্ল্যান শ্রীপ্রিয়া? এবারে মাদুরাই যাচ্ছি, সেখানেই আব্বা আব্বা আম্মা সবাই মিলে পোঙ্গালে কাটাবো। আম্মা বলছিল সেদিন। তুমি এলে খুব ভালো হতো
হতো আন্না। কাজের চাপে আর 2 বছর হয়ে গেছে সেই ঘটনার পরে আন্না। শরণ্যাকে কি তুমি এখনো ভুলতে পারোনি? এত সহজেই কি ভোলা যায়? সবাই শুধু একটাই কথা বলে, তাই না? আমি এখানে কতটা চাপের মধ্যে কাজ করি কেউ সেটা বোঝো? কেউ কি বোঝে? সবাই ভাবে এসিতে বসে আছি, ল্যাপটপে কাজ করছি, আরাম আর আরাম, তাই না? শরণ্যাকে ভোলার জন্য কাজে ডুবে থাকা ছাড়া আমি কি করতে পারি তুমি বলো? আন্না, আন্না, কাম ডাউন। তুমি কাল সেই লিটল ইন্ডিয়াতে যাবে সেটা বুঝতে পারছি। তুমি শরণ্যাকে কোনোভাবেই যেন ভুলতে পারছো না। ওকে, ঠিক, শি ইজ মাই ফার্স্ট লাভ। এত সহজে ওকে ভুলতে পারবো না আমি। রাখলাম। আন্না, শ্রীপ্রিয়ার আর কোনো কথা না শুনে ফোনটা কেটে দিল গুনা। শরণ্যার সঙ্গে কাটানো সময়গুলো মনের দরজার সামনে ভিড় করতে শুরু করেছে আবার। সে চায় না যে স্মৃতিগুলো আবার ফিরে এসে তার মনকে ভারাক্রান্ত করুক। তবে মনের উপর মানুষের নিয়ন্ত্রণ কবেই বা সফল হয়েছে? ব্যর্থ হলো গুনাও। বিছানার উপরেই কান্নায় ভেঙে পড়ল সে। সেই নিঃশব্দ কান্না বাইরের কেউ জানতেও পারল না। ভিডিও কলে বেশ কিছুক্ষণ হলো কথা চলছে অসীম ও মালিনীর। বেশ কিছুদিন পরে অনেকক্ষণ সময় পেয়েছে তারা ভিডিও কলের মাধ্যমে একে অন্যকে দেখার। মালিনীর মুখটা দেখে মনটা যেন হালকা হয়ে যায় তার। অনসাইটে বসে ক্লায়েন্ট ম্যানেজারের মুখছামটা শুনতে আর কত ভালো লাগে। তবে এই সময়টা, এই ছোট্ট সময়টা মনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। জানো তো, তোমাকে ছাড়া ঠিক ভালো লাগে না। তাই বুঝি? আমি সিরিয়াস মালিনী। বিদেশে থেকে টাকা পয়সা আয় হচ্ছে ঠিকই, কিন্তু তোমার থেকে দূরে থাকাটা খুব কষ্টের, জানো তো। সেটা ঠিক, কিন্তু এটাও ভাবো যে তুমি কত অভিজ্ঞতা সঞ্চয় করছো বলো তো। দেশটা সম্পর্কে জানা, ওখানকার ওয়ার্ক কালচার নিয়ে জানা, অনসাইটে কিভাবে কাজ হয় সেটা শেখা। সকলের কিন্তু এমন ভাগ্য হয় না। একটা কথা মনে রেখো, বর্তমানে বাঁচতে হয়। বর্তমান যেমনই হোক না কেন সেটা তোমায় মেনে নিতেই হবে এবং নিজের জীবন তেমন ভাবেই কাটাতে হবে। ইউ আর রাইট, আই গেস। যাই হোক, শুয়ে পড়ি বুঝলে। এখন প্রায় 1:30 বাজে। ওকে, গুড নাইট। রাত তখন প্রায় 2টো বাজে। চাইচি রোডের রাস্তা এখন শুনশান। মাঝে মধ্যে কয়েকটা গাড়ির শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। হঠাৎ মাথার কাছে রাখা সাপোর্ট মোবাইলটা বেজে উঠল। ঘুমের দেশে হারিয়ে যেতে যেতেও উঠে বসতে বাধ্য হলো অসীম। উফ, এত রাতে আবার চেন্নাই অফিস থেকে কেন ফোন আসছে? প্রশ্নটা নিজেই নিজেকে করল অসীম। একটা অজানা ভয়ও তার মনের মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো। সাধারণত এত রাতে তো কেউ ফোন করে না, তাহলে আজ হঠাৎ কি এমন হলো? কল রিসিভ করলো অসীম। হ্যালো। হ্যালো অসীম। অসীম, আমি অজয় বলছি। হ্যাঁ বলো অজয়। দেয়ার ইজ সামথিং রং অসীম। কি হয়েছে? আজকের নাইটলি প্রসেস অনেক তাড়াতাড়ি শেষের পথে। ইনফ্যাক্ট আজকের টোটাল সেল অ্যামাউন্ট রিপোর্ট করার জন্য যে সিস্টেম জেনারেটেড ইমেল আসে সেখানে সব খালি। খালি মানে? মানে সম্পূর্ণ সিঙ্গাপুর রিজিয়নের সেল অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। সে কি? কেন? DLY001C হোল্ডে ছিল, তাই না? হ্যাঁ। এই জব কিন্তু একটা গ্রুপ জবের অংশ, তাই শুধু DLY001C জব হোল্ডে থাকলেও বাকি সমস্ত জব কিন্তু অ্যাক্টিভ ছিল। তার মানে DLY001Cর পরবর্তী সমস্ত জব চলে গেছে কোনো ডেটা ছাড়াই। কিন্তু এটা তো আসল জব DLY001C হোল্ডে ছিল বলেই আনঅডিটেড ট্রানজ্যাকশন ফাইল থেকে আজকের কোনো রেকর্ড আমাদের মাস্টার ডেটাবেসে আসেনি। বাকি সমস্ত জব চলে গেছে কোনো রেকর্ড ছাড়াই, তাই আজকের সম্পূর্ণ সেল 0। ও মাই গড, এটা কিন্তু একটা খুব বড় এসকেলেশন হবে। ইনস্ট্রাকশন তো আমার দেওয়া। বড় সড়ো ভুল হয়ে গেছে অজয়। সো নাও হাউ ডু ইউ হ্যান্ডেল দিস? দেখছি আমি, সবাইকে জানাতে হবে।
ফোনটা রাখার পরেই অসীমের মাথাটা দপদপ করতে থাকে। একটা গ্রুপ জবে একসাথে অনেকগুলো জব চলতে পারে। সব জবের মধ্যে একটা জব হোল্ড থাকলেও বাকিগুলো চলতে পারে। সেই কারণে পুরো গ্রুপকে হোল্ড করানো অনেকটাই নিরাপদ। আর মাস্টার ডেটাবেস হলো প্রধান ফাইল, যেখানে সমস্ত তথ্য সংরক্ষণ করা হয়। কিন্তু এখন মুশকিল হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজার কি অ্যান যখন সব জানতে পারবে তখন কি হবে? সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে তাকেই। একটা টিমের অনসাইট কোঅর্ডিনেটর এমন ভুল কিভাবে করতে পারে? এই ভুলের ব্যাখ্যা সে দেবে কি করে? সাপোর্ট মোবাইলটা আবার বেজে উঠল। তার ম্যানেজার শঙ্কর সুব্রমণ্যের ফোন এসছে। ফোনটা তুলতেই হলো অসীমকে। হ্যালো, How could you do this mistake, Asim? You're a senior member. অ্যাপোলজি শঙ্কর। See, damage is done. Now we have to explain and we need to fix it. শুড আই ডু এনিথিং? No, don't do anything now. Situation is critical. I'll speak to Guna, Karthik and Satya. Then I'll tell what we need to do. ওকে শঙ্কর। I'll report this to client and we'll raise a P1 ticket from our end. P1 এটা সহজ মানে এই যে প্রায়োরিটি 1 হলো এমন কোনো ইস্যু যার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই ইস্যুকে সামলানোর জন্য P1 টিকিট খোলা হয়। ফ্লোরের মাঝ বরাবর অপেক্ষাকৃত বড় কেবিনে বসে রয়েছেন ক্লায়েন্ট আইটি ম্যানেজার কি অ্যান। চোখ মুখের অবস্থা দেখলেই বোঝা যায় যে তিনি রাগে অগ্নিশর্মা হয়ে রয়েছেন। একই ক্লায়েন্ট, তার উপর চাইনিজ। একজন ভারতীয়র ভুল ধরতে পারলে হয়তো কোনো পৈশাচিক আনন্দ পান। কি অ্যানের টেবিলের উল্টো দিকের চেয়ারে মুখ চুন করে ল্যাপটপ খুলে বসে রয়েছে শঙ্কর। কি করে এমন হলো শঙ্কর? আই নিড দ্য রুট কজ। হ্যাঁ কিয়ান, আমরা সেটাই খোঁজার চেষ্টা করছি। তাড়াতাড়ি করো। সকাল 11টার সময় স্টোর বি আইটেমের ম্যানেজারের সাথে মিটিং রয়েছে আমার। সব টিমেই এই ঘটনার প্রভাব পড়েছে। রাইট কিয়ান। অসীম কি বলছে? তোমার কি মনে হয় অনসাইট কোঅর্ডিনেটর হিসেবে ওর যোগ্যতা রয়েছে? এমন কাণ্ড জ্ঞানহীন লোকের অ্যাপ্রুভাল আমরা দিয়েছিলাম শুধুমাত্র তোমাদের অনুরোধে। আই আন্ডারস্ট্যান্ড কিয়ান, আমি আপনাকে আপডেট করব খুব তাড়াতাড়ি। একটু ইতস্তত করে আর কিছু না বলে ল্যাপটপ হাতে নিয়ে বেরিয়ে এলো শঙ্কর। মাথা নিচু করে নিচের ডেস্কে বসে রয়েছে অসীম। মাথাটা এখনও তপতপ করছে তার। সারা রাত ভালো করে ঘুম হয়নি উত্তেজনায়। মনের মধ্যে দুশ্চিন্তার পাহাড় ক্রমশ মাথা তুলে দাঁড়াচ্ছে। এমন এক দুর্দমনীয় ঝড় ধেয়ে আসছে তার দিকে যে সে কোনো মতেই এই ভয়াবহতার তল খুঁজে পাচ্ছে না। রাত 2টোর সময় কিয়ানের সাথে কনফারেন্স কলে গুনা, শঙ্কর, কার্তিক ও সত্তা ছাড়াও সে ছিল। কিয়ান যে ভয়ঙ্করভাবে রেগে গেছে তার উপর সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার গলার স্বর থেকেই সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। একটা কথাও বলার সাহস হয়নি অসীমের। অফিসে এসে থেকে একটা কথাও বলেনি সে কারুর সাথে। আবার সাথে সাথেই কালকের ইস্যুটা কিভাবে হলো সে ব্যাপারে সৌমদার ক্লায়েন্ট ম্যানেজার সুরেশ একবার প্রশ্ন করেছিল। অসীম নরম মনের মানুষ, সে প্রায় বলে দিতেই যাচ্ছিল যে সবটাই তার ভুলের জন্য হয়েছে। ঠিক সেই সময় সৌম্য এসে তাকে একরকম জোর করেই থামিয়ে বলল, We are trying to find out the root cause, Suresh. Guna and Shankar will present the incident report. পরে এক কোণে অসীমকে টেনে নিয়ে গিয়ে সৌম্য বলল, কি করতে যাচ্ছিলিস তুই? তুই যদি নিজের ভুল স্বীকার করে নিস এত সহজে, তাহলে ক্লায়েন্টরা আমাদেরকে ফ্রেম করার জন্য অজুহাত পেয়ে যাবে। যা বলার সেটা ইনসিডেন্ট রিপোর্ট বলবে। গট ইট? সফটওয়্যার সিস্টেমে যখন এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে সেটাকে বলা হয় ইনসিডেন্ট। এমন ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে যে রিপোর্ট তৈরি করা হয় সেটাই হলো ইনসিডেন্ট রিপোর্ট। ডেস্কের উপরে রাখা মোবাইল বেজে উঠতেই অসীম চমকে উঠল। মালিনীর ফোন এসেছে। এই নিয়ে 7 নম্বর বার ফোন করল মালিনী।
কারোর সাথেই এখন কথা বলার কোনো রকম ইচ্ছে করছে না অসীমের। শরীরটা যেন অবশ হয়ে যাচ্ছে তার। এই সময় তার চোখ গেল গুনা আর শঙ্করের দিকে। ওরা একে অন্যের সাথে কোনো এক গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত। এই P1 নিয়েই আলোচনা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। নিজেকে শাস্তি দিতে ইচ্ছে করে অসীমের। শুধু নিজের ভুলের জন্য আজ এদের ব্যতিব্যস্ত করে তোলা হয়েছে। তথ্য প্রযুক্তি সংস্থার যে কোনো কাজের সবসময় একটা কথা বলা হয়, নেভার অ্যাজিউম এনিথিং। এই কথাটা সে ভুলে গেল কি করে? হেই অসীম, কাম হিয়ার। শান্ত গলায় গুনা ডাকল অসীমকে। অসীম উঠে ধীর পায়ে গুনার ডেস্কের কাছে গেল। গুনার ল্যাপটপে একটা ওয়ার্ড ডকুমেন্টে বেশ কিছু লেখা রয়েছে। এই ইনসিডেন্ট রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই কিয়ান এবং সুরেশকে পাঠাতে হবে। ওকে গুনা। রুট কজ আমরা যা লিখেছি সেটা হলো অবশ্যই একটা ম্যানুয়াল এরর, বাট এইটা বলেছি যে সিস্টেমের জব ফ্লোতে ডিপেন্ডেন্সি নিয়ে তোমার একটা কনফিউশন হয়েছিল। ওকে, কিন্তু তুমি ইনস্ট্রাকশনস দেওয়ার পরে সিস্টেমের এই জব ফ্লো বোঝার চেষ্টা করেছিলে, তার মধ্যেই পরবর্তী জবগুলো চলে যায়। কিন্তু এমন তো হয়নি। আরে কিছুটা তো আমাদের ডিফেন্সে লিখতেই হবে। অ্যাটলিস্ট আমরা এইটুকু দেখানোর চেষ্টা করছি যে আমরা বাঁচাবার চেষ্টা করেছিলাম, বাট হয়নি। ঠিক আছে গুনা, থ্যাঙ্কস অ্যান্ড আই এম রিয়েলি সরি। আরে অসীম, তুমি প্রথম ব্যক্তি নও যে ভুল করেছো, বা তুমি শেষ ব্যক্তিও নও যে ভুল করবে। আমিও ভুল করেছি, শঙ্কর নিজেও ভুল করেছে। কিন্তু ব্যাপারটা কি জানো তো, ভুল যে কেউ করতে পারে, কিন্তু ভুলটাকে আমরা কিভাবে শোধরাবো আর ভবিষ্যতে এমন ভুল হলে কী করে আটকাবো সেইটা জানা খুব বেশি দরকার। যাই হোক, আমরা গিয়ে কিয়ানের সাথে মিটিংটা করে আসি, কারণ এখন তো 1টা বাজে, এমনিতেই দেরি হয়ে গিয়েছে। ইউ ডু ইয়োর জব। ইনসিডেন্ট রিপোর্ট নিয়ে আমি পরে তোমাকে আপডেট করব। ও বাই দ্য ওয়ে, হ্যাপি পোঙ্গল। হ্যাপি পোঙ্গল গুনা। দুপুর থেকে বিকেল গড়ালো। ঘড়িতে সময় তখন প্রায় 4টে। ঘটনা শুরুতে যে ভয়টা চেপে বসেছিল অসীমের মনে, সেটা আর নেই। অনেকটাই হালকা লাগছে এখন অসীমের। কাল রাত থেকে আজ বিকেল অবধি একটা অদ্ভুত অপরাধবোধে ভুগে চলেছিল সে। এই কিছুক্ষণ আগেই আইটি ম্যানেজার কিয়ানকে অন্য একজন ম্যানেজারের সঙ্গে খোশ মেজাজে গল্প করতে দেখল অসীম। একটা বোঝা যেন হালকা হতে শুরু করেছে মনের উপর থেকে। মনের আকাশে জমে থাকা মেঘ সরিয়ে ঝলমলে একটা সময় হয়তো আসন্ন। তবে এখন অসীমের বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। কিয়ান এদিকেই আসছে। অসীম কাজ করার ভান করতে করতে চোখের কোণ দিয়ে স্পষ্টভাবে বুঝতে পারছে যে কিয়ান তার কিউবিকেলের দিকেই আসছে। অসীমের সন্দেহ অমূলক নয়, কারণ কিয়ান এসে দাঁড়িয়েছে অসীমের সামনেই। কিয়ানের গম্ভীর মুখের দিকে তাকিয়ে প্রমাদ গুনল অসীম। অসীম, ইয়েস কিয়ান। I know you have not done it intentionally, but whenever you are handling any critical production issue like this, make sure not to assume anything. Okay? শিওর কিয়ান। Good. কিয়ান আর কিছু বলল না, চলে গেল নিজের কিউবিকেলের দিকে। অসীমের মনে জমে থাকা ভয় ও অপরাধবোধ যেন ধীরে ধীরে হালকা হতে লাগল। ডেস্ক ফোন বেজে উঠল এর মাঝে। কল রিসিভ করল অসীম। হ্যালো, ইয়েস গুনা। ওকে, আমি আসছি কনফারেন্স রুমে। কনফারেন্স রুমে এই মুহূর্তে রয়েছে অসীম, গুনা আর শঙ্কর। একটা ছোট গোল টেবিল ঘিরে বসে রয়েছে ওরা 3 জন। গুনা বলতে শুরু করলো, ইনসিডেন্ট রিপোর্ট দেখে ক্লায়েন্ট রাজি হয়েছে অ্যান্ড দে আর ওকে টু ক্লোজ দিস P1। কিয়ানকে কনভিন্স করা যে কতটা কষ্টসাধ্য ব্যাপার তা তো তুমি জানোই অসীম। তবুও শেষ অবধি যে উনি তেমন কিছু বললেন না, এটা আমাদের সৌভাগ্য। শঙ্করের কথা শেষ হতেই অসীমের দিকে তাকিয়ে গুনা বলল, তবুও তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে অসীম। তুমি হঠাৎ সিস্টেম না দেখে ইনস্ট্রাকশনস কেন দিলে? ওভার কনফিডেন্স? অসীম একটু চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি বলতে কি, সিঙ্গাপুরে আসার পর থেকেই একটা অদ্ভুত মানসিক দোটানায় ভুগছি আমি। 1 বছরও হয়নি আমার বিয়ে হয়েছে, তার মধ্যেই সিঙ্গাপুরে এসেছি।
একটা খারাপ লাগা তো থেকেই যায় যে নতুন স্ত্রীকে ওখানে ছেড়ে এসেছি, এখানে একা পড়ে রয়েছি কাজের তাগিদে। সবসময় মনে হচ্ছে যে আমি আমার স্ত্রীকে অবহেলা করছি হয়তো ওই বিদেশে এসে টাকা কামানোর উদ্দেশ্যে। আই আন্ডারস্ট্যান্ড অসীম, বাট এখানে আসার সিদ্ধান্ত তো তোমারই ছিল। তাছাড়া ব্যক্তিগত জীবন আর কাজের জীবনকে আলাদা করে দেখতে শেখো। ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত চিন্তা করলে কিন্তু কাজের উপরে তার প্রভাব পড়বেই, অ্যান্ড সেটাই হয়েছে তোমার সাথে। আমাদের সকলেরই নিজস্ব জীবন আছে, নিজস্ব দুঃখ বেদনা সব কিছুই রয়েছে, কিন্তু ক্লায়েন্ট তো সেটা বুঝবে না। একটা কথা কি জানো অসীম, প্রায় সকলেরই ধারণা যে আমরা যারা তথ্য প্রযুক্তি সংস্থার সাথে যুক্ত রয়েছি তাদের জীবন একদম চিন্তামুক্ত। এসি ঘর, রিভলভিং চেয়ার, ল্যাপটপ, ওয়ার্ক ফ্রম হোম, এই সমস্ত দেখে তারা ভাবে যে আমাদের সমস্ত জীবনটা না খুশিতে ভরে উঠেছে। আমাদের যেন কোনো আর চিন্তাই নেই, কোনো দুঃখই নেই। কিন্তু আমরা কিভাবে কাজ করি সেটা তো তুমিও জানো আর আমিও জানি। এনিওয়েজ, এটাই বলবো যে ব্যক্তিগত জীবনে টানাপোড়েন যেন কোনোভাবেই কাজের উপর প্রভাব না ফেলে। ওকে? ইউ আর রাইট গুনা। আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার যাওয়াটা হবে তো। আজ রাতেই চেন্নাইয়ের ফ্লাইট আছে আমার, কাল সকালে আমার ওয়াইফের অপারেশন। কনগ্রাটস ইন অ্যাডভান্স। উড বি আপ্পা। অনেক কংগ্র্যাটস আমার তরফ থেকেও। আর গুনা, শঙ্কর, তোমাদের দুজনকে আবারও থ্যাঙ্কস আমায় এমনভাবে সাহায্য করার জন্য। বেশ কিছুক্ষণ হলো ফ্ল্যাটে ফিরে এসেছে অসীম। মালিনীর সাথেও অনেকক্ষণ ধরে ভিডিও কল করে আজ সারাদিনের সমস্ত ঘটনা সে বলেছে। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল যে সময় এখন রাত 8টা। বেশ কিছুক্ষণ আগেই ওর অন্য একজন ফ্ল্যাটমেট বালাজি ফিরে এসেছে, কিন্তু গুনা এখনও ফেরেনি। বালাজি অসীমের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় মুখ বাড়িয়ে বলল, বাউন্সার লাগতে লাগতেও লাগেনি তোমার মুখে আছে, বলো। সবই গুনার কৃপা। বাই দ্য ওয়ে, গুনা এখনো ফেরেনি? অফিসে অনেক কাজ আছে নাকি? কথাটা শুনে বালাজির মুখটা কেমন যেন হয়ে গেল। সেটা বুঝতে অসুবিধে হলো না অসীমের। সে বলল, কি হয়েছে বলো তো? কাউকে বলো না যে আমি বলেছি। এই দিনটা মানে পোঙ্গলের দিনে গুনা পুরো দিনটা ছুটি নেয়। গত বছর থেকেই এমনটা করছে ও। আজকেও সেই প্ল্যানই ছিল। কিন্তু আজ তো ও ছুটি নেয়নি। তোমার ইস্যুটা হ্যান্ডেল করতে হতো যে। কিন্তু কিন্তু গত বছর থেকেই কেন? আসলে 2 বছর আগে লিটল ইন্ডিয়াতে একটা গাড়ি দুর্ঘটনায় গুনার স্ত্রী শরণ্যা মারা যায়। তারপর থেকে প্রতি বছর ওই দিনটায় ও লিটল ইন্ডিয়াতে সেই হোটেলটায় যায় যেখানে বসে ও আর শরণ্যা নিজেদের শেষ ডিনার করেছিল। আজ শরণ্যার মৃত্যুবার্ষিকী। কথাটা শুনে অসীমের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘরের ভেতরে এসে খাটের উপরে বসে পড়ল সে। রেস্টুরেন্টের কোণের একটা টেবিলে বসে রয়েছে গুনা। টেবিলের একদিকে খাবারের প্লেট নিয়ে বসে রয়েছে গুনা, উল্টো দিকেও একটা খাবারের প্লেট রয়েছে, যদিও কেউ বসে নেই সেখানে। এক ভদ্রলোক খাবারের প্লেট হাতে নিয়ে গুনার কাছে এসে জিজ্ঞেস করলেন যে উনি টেবিলের উল্টো দিকে বসবেন কিনা। গুনা মৃদু হেসে বলল, আই এম সরি, আমি একা নই, আমার স্ত্রী আসবে কিছুক্ষণের মধ্যেই। সো ভিড় রেস্তোরাঁর এই টেবিলটায় একা বসে রয়েছে গুনা।